দেখছেন হাই নিউজ, সঙ্গে রয়েছি আমি শ্রীপর্ণা। শুরু করছি আজকে নিউজ টুডে। গার্ডেন রিচে বেআইনি বহুতল ভেঙে মৃত্যু মিছিল, বেঘোরে প্রাণ গেল একের পর এক বাসিন্দার। আর এই প্রাণ চলে যাওয়ার দায় নেওয়া নিয়ে চলছে রাজনীতির দায় ঠেলাঠেলি। বাম আমলে চুরি, ডাকাতি, ছিনতাইয়ের অনেক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গার্ডেন রিচের ফতেপুর নির্মীয়মান বেআইনি বাড়ি ভাঙার প্রায় ৮ ঘণ্টা পর প্রমোটার সেই মোহাম্মদ ওয়াসিম ওরফে ওয়াসিকে পুলিশ সোমবার গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, বড়বাজার থানা এলাকায় ডাকাতির ঘটনায় টানা ৯ বছর জেলে ছিলেন ওয়াসিম। তৃণমূল ক্ষমতায় আসার পরে মূলত জমি কিনা বেচায় দালালির ব্যবসায় নেমে পড়েন তিনি। আর জমির দালালি থেকে প্রমোটিংয়ের হাতে খড়ি বছর চারেক আগে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, সব মিলিয়ে ৩টি প্রকল্পে প্রমোটিংয়ের কাজ করেছেন ওয়াসিম। রবিবারের এমন দুর্ঘটনার পরেই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, পৌরসভার অনুমতি না নিয়েই পুকুর ভরাট করে বহুতল তৈরি হলেও পৌর প্রশাসন কেন জানতে পারল না। আর এই প্রশ্নেই অভিযোগ উঠেছে স্থানীয় ১৩৪ নম্বর ওয়ার্ডের তৃণমূলের পুর প্রতিনিধি শামস ইকবালের বিরুদ্ধে। কলকাতা পৌরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডের পরপর দুবারের তৃণমূল কাউন্সিলর শামস ইকবাল, তার ওয়ার্ডেই ঘটে গেছে এমন ভয়াবহ ঘটনা। কিন্তু এই বেআইনি নির্মাণের কথা কি জানতেন না স্থানীয় কাউন্সিলর? এরই মধ্যে ভাইরাল হয়েছে গার্ডেন রিচ কাণ্ডে ধৃত অভিযুক্ত প্রমোটার মোহাম্মদ ওয়াসিমের সঙ্গে স্থানীয় তৃণমূল কাউন্সিলর শামস ইকবালের ছবি। ছবিতে শামস ইকবাল এবং মোহাম্মদ ওয়াসিমকে একটি অনুষ্ঠানে দেখা যাচ্ছে। স্থানীয় এবং বিভিন্ন মহল সূত্রে দাবি, অভিযুক্ত প্রমোটার ভেঙে পড়া বহুতলটি যে ওয়ার্ডের, সেই ১৩৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শামস ইকবালের ঘনিষ্ঠ। যদিও এই নিয়ে শামস ইকবালের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বাসিন্দাদের অভিযোগ, কাউন্সিলরের সঙ্গে প্রায়ই বিভিন্ন অনুষ্ঠানে ওয়াসিমকে দেখা যেত। কাউন্সিলরের মদত ছাড়া ভুরি ভুরি বেআইনি বাড়ি নির্মাণে ছাড়পত্র মেলা অসম্ভব। তাছাড়া অন্য কয়েকজন তৃণমূল নেতার সঙ্গেও ওয়াসিমের উঠা বসা ছিল। তবে ৫তলা বাড়িটির ক্ষেত্রে পৌরসভার বিল্ডিং বিভাগ থেকে অনুমতি নেওয়া হয়নি বলে খোদ মেয়র ফিরহাদ হাকিম স্বীকার করলেও বেআইনি বাড়ি নির্মাণের সঙ্গে কাউন্সিলরদের যুক্ত থাকার অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি। তার দাবি, কোথায় কত বেআইনি নির্মাণ হচ্ছেন তা স্থানীয় পুর প্রতিনিধিদের জানা অসম্ভব। গার্ডেন রিচের ঘটনাস্থলে গিয়ে জোর দিয়ে এই মন্তব্য করেছেন মেয়র ফিরহাদ হাকিম। তবে কি কাউন্সিলর শামস ইকবালকে আড়াল করার চেষ্টা করছেন মেয়র? প্রশ্ন তুলেছে বিরোধীরা। অন্যদিকে শামস ইকবালের ৫ কোটি টাকার গাড়ি কেনার প্রসঙ্গ টেনে আক্রমণ শানিয়েছেন রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তুলেছেন গ্রেফতারির প্রসঙ্গ। শুভেন্দু তার সোশ্যাল মিডিয়ায় এক্স হ্যান্ডেলে লিখেছেন, ভেঙে পড়া বহুতলের প্রমোটারের পাশাপাশি এলাকার কাউন্সিলরকেও গ্রেফতার করা উচিত। ২০২১ সালে পৌরসভা নির্বাচনে তিনি ৯৮.২৮% ভোট পেয়েছিলেন, যা কলকাতা পৌরসভায় সর্বোচ্চ। বেআইনি নির্মাণের রাজা এই শামস ইকবাল, তিনি একবার অ্যাস্টন মার্টিন গাড়ি নিয়ে পৌরসভায় গিয়েছিলেন এবং শিরোনামে উঠে এসেছিলেন। মানুষের জীবনের মূল্যে বিলাসবহুল জীবন গড়ে তুলেছিলেন তিনি। সম্প্রতি যে গাড়িটি তিনি কিনেছেন তার বাজার মূল্য ৫ কোটি টাকা। একজন সাধারণ কাউন্সিলর কিভাবে এত টাকা রোজগার করতে পারেন? এই বিতর্কের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য প্রশ্ন হলো, কার দোষে প্রাণ গেল এতগুলো অসহায় মানুষের? কলকাতার বুকে এত বড় বিপর্যয় ঘটল কিভাবে? কিভাবে বেঘোরে মৃত্যু হলো ৯ জন মানুষের? কিভাবে প্রশাসনের নাকের ডগায় দিনের পর দিন চলছিল বেআইনি নির্মাণ, যে কথা খোদ মেয়রও স্বীকার করে নিয়েছেন। হাই নিউজ নেটওয়ার্ক। গার্ডেন রিচে বেআইনিভাবে নির্মীয়মান বহুতল ভেঙে ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা। আর এই ঘটনার পরপরই দুর্ঘটনাস্থলের আশেপাশে থাকা এক ঝাঁক বাড়ির স্বাস্থ্য পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছেন পৌরসভা কর্তৃপক্ষ। কলকাতা পৌরসভা সূত্রে খবর, প্রাথমিকভাবে স্বাস্থ্য পরীক্ষার কাজ শুরু করতে মঙ্গলবার ঘটনাস্থলে গিয়েছেন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা। রবিবার গভীর রাতে নির্মীয়মান বাড়িটি ভেঙে পড়ার পর ওই এলাকার একাধিক নির্মাণ নিয়ে অভিযোগ উঠতে শুরু করেছে। স্থানীয়দের অভিযোগ, ভেঙে পড়া বাড়িতে তো বটেই, এই এলাকার বেশিরভাগ আবাসনের কোনোটি আংশিক বেআইনি, কোনোটি আবার পুরোপুরি বেআইনি ভাবে তৈরি করেছেন প্রমোটাররা। এমন অভিযোগ সামনে আসতেই স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা এলাকার একাধিক বাড়ির স্বাস্থ্য পরীক্ষা করেছে। কলকাতা পৌরসভার কাছে একটি রিপোর্টও জমা দেবে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, কলকাতা পৌরসভা সূত্রের খবর, ঘটনাস্থলে আশেপাশে থাকা ৫-৬টি বাড়ি আপাতত চিহ্নিত করা হয়েছে।
পাঁচতলা বিল্ডিং হচ্ছে, কাউন্সিলর কিছুই জানে না। সে কিসের কাউন্সিলর? দেখেও না দেখার ভান করছে, কারণ তার পেছনে টাকা পয়সা রয়েছে। সবাই সবাইকে আড়াল করার চেষ্টা করছে। গার্ডেন রিচের দুর্ঘটনায় সেখানকার পরিস্থিতি নিয়ে মন্তব্য করলেন দিলীপ ঘোষ। এই যে বিল্ডিং ভেঙে পড়ছে, এটা তো নতুন কিছু নাই। পুকুর বোঝানো, হাজার হাজার পুকুর জলাশয় বুঝিয়ে সেখানে বাড়ি হচ্ছে, এটা একটা ব্যাপার। দ্বিতীয় হচ্ছে যে বাড়ি তৈরি হচ্ছে, ভেঙে পড়ছে, এটাও নতুন না। ব্রিজ, ফ্লাইওভার সব দেখুন। এতে যেমন রাজনীতি নেতা, এমএলএ, এমপিরা, কাউন্সিলররা যুক্ত আছেন, ঠিক সেরকম সরকারি কর্মচারী যারা অবৈধ এই নির্মাণকে অনুমতি দিয়ে দিচ্ছে টাকা পয়সা নিয়ে। তৃতীয় হচ্ছে প্রশাসনে এই যে এই ধরনের অনিয়মিততা সব চলছে। পুলিশ প্রশাসন, নেতা এবং সরকারি কর্মচারী এবং প্রমোটার, এরা সব মিলে গেছে একসঙ্গে। এটা আজ হয়নি, ধীরে ধীরে হচ্ছে। এখন তো এর কোনো রোকটোক নেই। আজকে কালকে মেয়র দেখতে গেছেন ওখানকার কাউন্সিলর বলছে আমি কিছু জানি না। একটা 5 তলা বিল্ডিং হচ্ছে একটা ওয়ার্ডেতে, কাউন্সিলর যদি জানে না সে কিসের কাউন্সিলর? দেখে না দেখার ভান করে হতে দেওয়া সব, কারণ তার পিছনে টাকা পয়সা আছে। এতে যে হাজার হাজার লোকের জীবনহানি, আর যত জায়গা যেখানে পড়ে আছে, খাল, নালা, বিল, পুকুর সব বুঝে যাচ্ছে। আমার তো মনে হয় যে ইকো পার্কের পুকুরটা না কোনোদিন বুঝিয়ে দেয়। এর আগে থেকেও এরকম কিছু হয়েছে। আজ এটা ঠিক, পিছনে বিরাট শক্তি আছে, প্রচুর টাকা পয়সার ব্যাপার আছে, নাহলে ওরকম বাড়ি হয় কী করে? বস্তির মাঝে মধ্যে যতটা জায়গা পেয়েছে পিলার তুলে ওখানে বাড়ি করে ফেলছে। কী করে সম্ভব এখানে? এখন তো ওই বাড়িতে লোক ছিল না, যদি কমপ্লিট হয়ে যেত, লোক থাকতো, তারপরে এই দুর্ঘটনা ঘটতো, তো উপরের নিচে মিলিয়ে কতজনের প্রাণহানি হতো। আর কত বাড়ি এই অবস্থায় তৈরি হয়ে গেছে, আর সেই দিনটা অপেক্ষা করছে যেদিন দুর্ঘটনা শুনতে হবে। আমার তো শুনে চিন্তা হয় যে কি চলছে এটা। এখন এই কথা বললো বলে খোঁজ করো কোথায় কত বাড়ি হয়েছে, কদিন পরে বন্ধ হয়ে যাবে সব ইলেকশনের, নির্বাচনের চাপেতে। তো এটা কি চলতেই থাকবে? কেউ দায়িত্ব নেবে না। মুখ্যমন্ত্রী গিয়ে ছবি তুলবেন, মেয়র গিয়ে মিষ্টি মিষ্টি কথা বলবেন, প্যানেলে বসে ওদের লোকেরা বলবেন এটা দুর্ভাগ্যজনক, মৃত্যু হবে আর দুর্ভাগ্যজনক বলে এড়িয়ে যাবেন, গরম গরম কথা বলবেন, ক্ষতিপূরণ দিলেন, বন্ধ হয়ে যাবে। তো মানুষ এভাবে বেঁচে থাকবে নাকি? সবাই সবাইকে আড়াল করার চেষ্টা করছে, কেউ এখনও এর মধ্যে। কাউন্সিলর, এরকম কাউন্সিলর যে ডাকাতির কেসে আগে জেল খেটেছে, এরকম মহান মহান লোকেদের টিকিট দিয়ে কাউন্সিলর করা হয়েছে, তারাই বড় বড় কথা বলছে। তাদের সোর্স আছে, নাহলে ওই ডাকাত কী করে কাউন্সিলর হতে পারে? তার গায়ে কে হাত দেবে? শাহজাহান, আমরা বলেছিলাম না একটা দুটো নয়, পাড়ায় পাড়ায় শাহজাহান তৈরি করেছেন দিদিমণি, এখন তার ফল ভোগ করতে হচ্ছে সবাইকে। গার্ডেন রিচের ঘটনা নিয়ে যখন দায় ঠেলাঠেলি চলছে, সেখানকার প্রমোটারের পাশাপাশি কাউন্সিলরের গ্রেফতারের প্রসঙ্গ উঠে আসছে। আর এই প্রসঙ্গে সুকান্ত মজুমদারের দাবি, ফিরহাদ হাকিম সবই জানতেন। সব জানে, এরা মিথ্যে কথা বলছে। শামস ইকবাল পয়সা নিত, প্রত্যেকটি কলকাতার কাউন্সিলর স্কয়ার ফিটে টাকা রেট ওদের ফিক্স করা আছে। ফিরহাদ হাকিম সাহেব সব জানতেন। ফিরহাদ হাকিম সাহেবের সাথে শামস ইকবালের সম্পর্ক। 3-4 দিন আগে শামস ইকবাল 3 কোটি টাকা দিয়ে বিদেশি গাড়ি কেনে। আমার কাছে ছবি আছে সেই গাড়ির, যে গাড়ি কেনার কথা আমরা জীবনেও ভাবতে পারবো না। সমস্ত কিছু জানে তারা। কলকাতাতে এক একজন কাউন্সিলর, কর্পোরেটর তো টাকা দেখলাম মাথা খারাপ হয়ে যাবে। জীবন সেন বলে এক কাউন্সিলর আছে, তার কোটি কোটি টাকার সম্পত্তি। পিডাব্লিউডির জায়গা দখল করে বাইপাস ধাবা চলে কলকাতাতে গেলে, আপনারা সবাই দেখতে পাবেন জীবন সাহার বাইপাস ধাবা, সরকারি জমি দখল করে ধাবা চলছে। তো ওরা মানে অরাজকতা চালাচ্ছে। তো দেখুন বহুতল কবে শুরু হয়েছিল না হয়েছিল, আমরা যদি সেই সময় দেখতে যাই তো তৃণমূল কংগ্রেসকে তো মানুষ কেন এনেছে? বাম জমানায় কাজ হয়নি, বামের কাজে অসন্তুষ্ট, সেই জন্যই তো এনেছে। তাহলে তো এখন যত আমাদের রাজ্যে খারাপ কাজ হচ্ছে তার জন্য আমাকে কংগ্রেসকে দোষ দিতে হবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম কংগ্রেস জমানায় হয়েছিল। লোকসভা ভোটের আগে ভোটের ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করলেন একসময় রাজনৈতিক কৌশলী প্রশান্ত কুমার ওরফে পিকে। বাংলায় বিজেপির ফলাফল নিয়ে কি বললেন তিনি, দেখুন। সামনেই লোকসভা ভোট, লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। বিভিন্ন দলের প্রার্থী ঘোষণাও প্রায় শেষ পর্যায়ে। লোকসভা ভোটে যে যা নিজেদের দলকে জেতানোর প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। আর এই পরিস্থিতিতে বড় ভবিষ্যৎবাণী করলেন একসময় রাজনৈতিক কৌশলী প্রশান্ত কুমার ওরফে পিকে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জয়ী হবে কিনা, কত আসন পেতে পারে এবং বাংলায় কিরকম ফল হবে সে কথা অকপটেই জানিয়েছেন পিকে। এবারের নির্বাচনে 400 পেরোনোর লক্ষ্যমাত্রা নিয়েছে বিজেপি, কিন্তু প্রখ্যাত রাজনৈতিক কৌশলী প্রশান্ত কিশোরের মতে বিজেপির এককভাবে 370 আসন জয়ের সম্ভাবনা খুবই কম।
তবে পশ্চিমবঙ্গে অবাক করা ফল হবে বলে মনে করছেন পিকে। তার কথায় কোনো ভবিষ্যৎবাণী করতে চাই না, তবে পশ্চিমবঙ্গে তৃণমূলের তুলনায় ভালো ফল করবে বিজেপি। পশ্চিমবঙ্গ থেকে এক অভাবনীয় ফল আসতে চলেছে, যেটা বিজেপির পক্ষে যাবে। এছাড়া দক্ষিণের রাজ্যগুলিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আকছার সফর বিজেপির জন্য ভালো ইঙ্গিত বলেই মনে করছেন পিকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর লোকসভা ভোটের ফল নিয়ে ভবিষ্যৎবাণী করলেও কোন দল কত আসন পাবে তা এখনই নিশ্চিত করতে চাননি তিনি। তবে জয়ের পাল্লা যে বিজেপির দিকেই ঝুঁকছে তা পিকের কথাতেই স্পষ্ট। বাংলা ছাড়াও বিহার, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু এবং কেরলেও বিজেপির আসন সংখ্যা বাড়বে বলে জানিয়েছেন তিনি। কেন বিজেপি ভালো ফল করবে তারও ব্যাখ্যা করেছেন পিকে। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ জনপ্রিয়তা রয়েছে। এছাড়া বিরোধীরা শক্তিশালী না হওয়ায় বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট অনেক সুবিধা পেয়েছে। নরেন্দ্র মোদী বিরোধীদের থেকেই অনেক প্রচার পেয়েছেন বলেই মনে করছেন পিকে। পিকের এই ভবিষ্যৎবাণী কতটা সত্যি তা সামনে আসবে ভোটের রেজাল্টের পরই। হাই নিউজ নেটওয়ার্ক। সন্দেশখালী ঘটনার পর একবারও সেখানে যাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু ভোটের আগে বসিরহাটে সভা করতে যাচ্ছেন তিনি। বুধবার উত্তর ২৪ পরগনার বসিরহাটে সভা করতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্থানীয় বিএসএসএ ময়দানের সভার প্রস্তুতি পুরো দমে চলছে। জনসভার পাশাপাশি একটি মন্দিরের উদ্বোধন করার কথাও রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সন্দেশখালী কাণ্ডের পর এই প্রথম ওই লোকসভা যে বসিরহাটের অন্তর্গত, সেখানে আসতে চলেছেন তৃণমূলের সেনাপতি। গত ৫ই জানুয়ারি কেন্দ্রীয় এজেন্সি ইডির আধিকারিকেরা কেন্দ্রীয় বাহিনী পরিবেষ্টিত হয়ে গিয়েছিলেন সন্দেশখালী। উদ্দেশ্য ছিল তৃণমূলের দাপুটে নেতা শাহজাহানের বাড়িতে তল্লাশি করা, কিন্তু শাহজাহানের অনুগামীদের তাণ্ডবে পালিয়ে বাঁচতে হয়েছিল ইডি এবং কেন্দ্রীয় বাহিনীকে। তারপর থেকে অনেক জল গড়িয়েছে। সন্দেশখালী হয়ে উঠেছে রাজ্য রাজনীতির অন্যতম ভরকেন্দ্র। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে উঠে এসেছে এলাকার তৃণমূলের সন্ত্রাসের অভিযোগ। সিপিএম, কংগ্রেসও চুপ করেছিল না। সন্দেশখালী নিয়ে সম্মিলিত বিরোধীদের একের পর এক আক্রমণের লক্ষ্য হয়েছে শাসক দল তৃণমূল। এর আগে অভিষেককে সন্দেশখালী যাবেন কিনা সেই প্রশ্ন করা হয়েছিল। তার জবাবে তিনি জানিয়েছিলেন, পরিস্থিতি ঠিক হলে তিনি যাবার কথা ভাববেন। এই পরিস্থিতিতে বুধবারই বসিরহাট যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বসিরহাটের বিএসএসএ ময়দানে জনসভা করবেন তিনি। তারপর বসিরহাট শ্মশান সংলগ্ন একটি পুরনো মন্দিরের সংস্কার কাজ শেষের পর তার উদ্বোধন হবে অভিষেকের হাত ধরে। সাধারণ সম্পাদকের জনসভার আগে প্রস্তুতি চূড়ান্ত, জোর কদমে চলছে ফিনিশিং এর কাজ। মঙ্গলবার সেই প্রস্তুতি খতিয়ে দেখলেন পার্থ ভৌমিক, সুজিত বসু সহ অন্যান্য নেতৃত্বরাও। সভার মাঠের পাশেই বসিরহাট হাই স্কুল, আর সেই স্কুলের মাঠে তৈরি হয়েছে হেলিপ্যাড। কলকাতা থেকে উড়ে এসে সোজা স্কুলের মাঠেই হেলিপ্যাডে নামবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোটা এলাকা ঢাকা পড়েছে নিরাপত্তার মোটা চাদরে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, ভিড়ের দাপট দেখা যাবে সেনাপতির সভায়। সূত্রে খবর, শুধু বসিরহাট মহকুমায় নয়, গোটা উত্তর ২৪ পরগনা জেলা থেকেই লোক আনা হচ্ছে। এজন্য জেলা জুড়ে একাধিক প্রস্তুতি সভাও চলেছে গত কয়েক সপ্তাহ ধরেই। উল্লেখ্য, সন্দেশখালী কাণ্ডের পর এই প্রথম বসিরহাটে পা রাখতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই বসিরহাট লোকসভার মধ্যেই পড়ছে সন্দেশখালী। বসিরহাটের সভায় সন্দেশখালী নিয়ে তৃণমূলের সেনাপতি কর্মীদের কি বার্তা দেন, এখন তাই দেখার। হাই নিউজ নেটওয়ার্ক। মিথ্যা বিজ্ঞাপন সংক্রান্ত মামলায় যোগগুরু রামদেবকে তলব করেছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার শীর্ষ আদালত রামদেবের সঙ্গে তার সহযোগী তথা পতঞ্জলি আয়ুর্বেদ সংস্থার ম্যানেজিং ডিরেক্টর আচার্য বালকৃষ্ণকেও ডেকে পাঠিয়েছেন। আদালত অবমাননা সংক্রান্ত একটি অভিযোগের প্রেক্ষিতে রামদেবের সংস্থা পতঞ্জলিকে নোটিশ দিয়ে কৈফিয়ত তলব করেছিল সুপ্রিম কোর্ট, কিন্তু সেই নোটিশের কোনো জবাব না মেলায় ক্ষুব্ধ আদালত মঙ্গলবার বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি আহসান উদ্দিন আমানুল্লাহর বেঞ্চ রামদেব এবং বালকৃষ্ণকে আদালতে হাজিরা দেবার নির্দেশ দিয়েছেন। গত বছরের নভেম্বরে পতঞ্জলিকে বিভিন্ন রোগের প্রতিকার হিসেবে নিজেদের ওষুধ সম্পর্কে বিভ্রান্তিকর এবং মিথ্যা প্রচার করার বিষয়ে সতর্ক করেছিল শীর্ষ আদালত। জরিমানা হতে পারে বলেও মৌখিকভাবে জানানো হয়েছিল। ফেব্রুয়ারি মাসে সেই মামলাতেই কেন্দ্রের সমালোচনা করেছে সুপ্রিম কোর্ট। মামলার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল, এই ধরনের বিজ্ঞাপনের মাধ্যমে গোটা দেশকে বিভ্রান্ত করা হচ্ছে।
নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।